হে এভরিওয়ান, গুড ইভিনিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মন, আর আশা করব তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও অসুস্থ আছি। আর ভালো আর এখন কি বলবো বলো, যা অবস্থা, মানে প্রত্যেক দিনই নতুন নতুন কিছু খবরে দেখছি, তো তাই মানে মন মেজাজ খুব একটা যে তরতাজা আছে তা না, বাট শারীরিকভাবে ঠিক আছি। আর আজকে হচ্ছে 21 আগস্ট, আর এখন বাজে বিকেল মানে সন্ধে 6:10। গ্রিন টি নিয়ে বসে পড়েছি, আর এখন থেকে আমার ব্লগটাকে স্টার্ট করলাম। আজকে সকালবেলা ব্লগ স্টার্ট করিনি, ফ্যাব্রিকের কাজের একটু চাপ আছে, বুঝেছো তো, যে কারণে সকালবেলাটা না আমি অনেক মানে আর্লি কাজে বসে গেছিলাম। ম্যাগু যখন হাঁটতে গেছে তখনই আমি অলরেডি ফ্যাব্রিকের কাজ নিয়ে বসে পড়েছি, তো সেটাই কন্টিনিউ করেছি। আজকে রান্নাবান্নাও সেরকম কিছু করিনি, তোমরা যেটা ইটিং ব্লগ দিই সেটাতে দেখতেই পাবে। কোনো মেনুই ছিল না, জাস্ট সব সেদ্ধ, কেননা এতগুলো জিনিস আছে তো, আর সব পুজোর অর্ডার। এমন না যে ঠিক আছে চলো একটু দেরি হলেও কিছু এসে যাবে না, এটা তো আমি করে দিলে তবে তারা পুজোয় পড়তে পারবে, তো তাই একটা দায়িত্বর মধ্যেও তো পড়ে, ওই জন্য একটু চাপে আছি। যতখানি পাচ্ছি তাড়াতাড়ি করার চেষ্টা করছি। আর সব থেকে বড় কথা কি বলো তো, তোমরা হয়তো বলবে এখন পুজোর তো মানে 1 মাসের ওপর বাকি আছে। হ্যাঁ, সেটা হয়তো আছে, কিন্তু আমার তো সেপ্টেম্বর মাসের শেষের দিকটা একটুখানি কাজের মানে ব্যস্ত থাকবো না, পুরো বাড়িটাকে ডিপ ক্লিন করব বলেছি, তো সেইগুলো করতে গেলে আমি ফ্যাব্রিকের কাজটা তো আর করতে পারবো না। আর ফ্যাব্রিকের কাজ যদি করি তখন আবার ডিপ ক্লিনিংটা করতে পারবো না, তো ওটাও তো আমার দরকার পুজোর আগে। তারপর গুড্ডিও আসছে, তার আগে আমি পুরোপুরি একদম ডিপ ক্লিন করে নিতে চাই, ওর ঘরটাও একদম পুরোপুরি ধুয়ে মুছে পরিষ্কার করব। তো যাই হোক, সেই সবের জন্যে আমাকে সেপ্টেম্বর মাসের মানে অ্যাটলিস্ট 20-22 তারিখ থেকে আমাকে একটু ফ্রি থাকতেই হবে, না হলে হবে না। তো তার আগে এতগুলো কাজ শেষ করা, এটা একটা চ্যালেঞ্জ বলতে পারো। তবে হ্যাঁ, এটা আমি কোনো কমপ্লেন করছি না, আমার কাছে এটা একটা ব্লেসিং যে তোমরা সবাই এত ভালোবেসে আমাকে অর্ডার দিচ্ছ। মানে এটা সত্যি, মানে থ্যাংক ইউ বলবো না কি বলবো জানি না, তবে তোমাদের অবশ্যই অনেক অনেক ভালোবাসা, সেটা তো সবসময় থাকে আমার। তো এখন এই গ্রিন টিটা খাই, খেয়ে আজকে রাত্রিবেলা আউটসোর্স করার ইচ্ছে আছে, দেখি কি খাই, যা হোক একটা কিছু আনিয়ে খেয়ে নেবো। কিছুই করিনি, বুঝেছো তো। আজকে কালকে ইটিং ব্লগে যে চিংড়ি মাছের প্রিপারেশনটা দেখিয়েছিলাম, একজন সেটা বলেছো রেসিপিটা দেখাতে, রেসিপিটা বলতে, যে লিখেছে রেসিপিটা বলতে সে কিন্তু আমার ব্লগ দেখে, আমি দেখেছি কমেন্ট বক্সে তার কমেন্ট আছে, নামটা আমার ঠিক খেয়াল নেই এখন। তো তুমি ব্লগেই তো দেখেছো, ব্লগ যদি দেখে থাকো তাহলে ব্লগেতেই তো আছে। আর মুখেও কিন্তু ইটিং শোতে বলে দিয়েছিলাম, কিছুই নয়, শুধু সর্ষের তেলে কি বলে, আগে একটু চিংড়ি মাছটা ভেজে নেবে, তারপরে আলু আর পেঁয়াজ দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটু ভাজা ভাজা মতো করবে, আর মশলা বলতে শুধু হলুদ, একটু কাসুন্দি আর নুন, বাস। দারুণ খেতে লাগে, শুকনো ভাত দিয়ে অসাধারণ। তোমরা অনেকেই দেখছি লিখেছো যে আমিও করবো আমিও করবো, হ্যাঁ করে দাও, একটা আইটেম। এটা করলে না আর কিচ্ছু করার দরকার পড়ে না, আমার তো অন্তত আর কিছু লাগে না। এবার তোমাদের যদি লাগে সেটা আলাদা কথা। এটা একদম শুকনো ভাতে খেতে অসাধারণ লাগে। আজকে এই গল্প আড্ডা এইসব নিয়েই কাটাবো। এক একদিন এরকম না করলে না আমি মানে কাজটা শেষ করতেও পাচ্ছি না। মানে এটা আমার এখন দুটো কাজ হয়ে গেছে, তো ভ্লগিং করা প্লাস ফ্যাব্রিকের কাজ, মানে একটুখানি এদিক ওদিক তো হয়েই যাচ্ছে। অবশ্য এটা তো আর পার্মানেন্ট ব্যাপার না, আবার এই প্রেশারটা যখনই কমে যাবে তখন আবার নর্মাল চলবে সব কিছু। তোমরা একটুখানি মানিয়ে ঝুনিয়ে নিও, একটু কোঅপারেশন করো। আজকেও একটা গল্প পড়ে শোনাবো, বেশ একটু বড়ই গল্পটা। তো আমার আজকে তো এমনি কিছু দেখানোর নেই, আর আজকে রুটি ফুটি কিছুই করছি না, কেননা সকালে কোনো কিছু তৈরি করা নেই। আর সকালে যদি কিছু তৈরি করা না থাকে, রাত্রিরে রুটির কোনো কেস মানে ব্যাপারই থাকে না, কেননা এখন আমি স্ক্র্যাচ থেকে কোনো কিছু তৈরি করতে পারবো না।
তো আইদার আউটসোর্স করব ডিনারটা, আর নয়তো আমার তো আছেই জানো দুধ কর্নফ্লেক্স। তো চাটা খেয়ে নি, আজকে গল্প আড্ডা দিয়েই কাটাবো। ঘুমোচ্ছিলাম জানো তো, তারপরেই বেল টিপলো, আমাদের ওই গ্যাসের মিটার দেখতে আসে, সে এসছে, উঠে পড়তে হলো। আর উঠে যখন পড়েছি তখন মানে 5:30 বেজে গেছে, তো ওই জন্য আর শুইনি, একেবারে উঠেই পড়লাম। আর সব সময়তেই মানে ফুরসুত পেলেই নিউজের দিকে চোখ রাখছি যে কিছু রেজাল্ট বেরোলো কি না, কি হলো, কি আপডেট। আমি জানি তোমরাও সেটা করছো, এটা করা ছাড়া আমাদের তো সত্যি আর কোনো উপায় নেই না। আমরা সাধারণ মানুষ, আমরা শুধু মিডিয়ার দিকে তাকিয়ে থাকতেই পারি, নিউজের দিকে তাকিয়ে থাকতে পারি যে কি নিউজ এলো, কি হলো না হলো। আর যেটা চাই সেটা তো সকলেই জানে, সবার চাওয়াই এক, সবাই একই জিনিস চায়। মানে কিছু মানুষ সেটা রাস্তায় নেবে প্রোটেস্ট জানাচ্ছে, আমরা বাড়ির থেকেই প্রোটেস্ট জানাচ্ছি, কিন্তু এইগুলো জানিয়ে বা করে জানি না কতদূর কি কাজ হবে। আসল জায়গাগুলোতেই ব্যাপার, তো সেইগুলো মানে যারা নিয়ে ডিল করছে পুরোপুরি তাদের হাতে এখন, যে তারা কতটা সাকসেসফুল হতে পারে, তারা কতটা তাড়াতাড়ি ব্যাপারটাকে মানে মেটাতে পারে, মানে আসল রেজাল্টটাকে বার করতে পারে। তো সেইগুলো তাদেরই ব্যাপার। আমরা সাধারণ মানুষ, আমরা শুধু প্রোটেস্ট জানাতে পারি, চেঁচাতে পারি, আলোচনা করতে পারি, এইটুকুই। এছাড়া আমাদের আর কি ক্ষমতা আছে, তাই না? তবে এটা অবশ্যই আমিও চাইবো যে জিনিসটা এইভাবে দিন গড়াতে গড়াতে যেন ধামাচাপা না পড়ে যায়, কেননা যদি ধামাচাপা পড়ে যায় সেটাও কিন্তু একটা লজ্জাজনক ব্যাপার আমাদের সবার জন্যে। যে এত বড় একটা ঘটনা ঘটে যাবার পরেও আমরা নর্মাল লাইফ লিড করছি আবার, তো এটা সত্যি একটা লজ্জাজনক ব্যাপার। সামথিং শুড কাম আউট, কিছু একটা রেজাল্ট আমরা সত্যিই চাই দেখতে, এবং রেজাল্ট একটা বেরোনোটাও খুব দরকার। এত টাইমও যে কেন লাগছে, যাই হোক, সেই ইলাবোরেট ব্যাপারে আমি আর ঢুকতে চাইছি না। সকলেই তোমরা সবই জানো, সবই বোঝো, সবই দেখছো, সবই শুনছো, তো কাজেই সেগুলোকে আমি আর খোঁচাতে চাই না। কিন্তু কিছু একটা নিশ্চয়ই আউটকাম তো আশা করছি, কিছু একটা রেজাল্ট শুনতে চাইছি, যেটা তোমরাও নিশ্চয়ই চাইছো। তো যাই হোক, আজকে তোমাদের বাইরেটাও দেখাবো, কেননা আগের মানে ভ্লগে, যেটা ইভিনিং ভ্লগ করলাম, সেটাতে আমি বাইরেটা দেখিয়েছি। অনেকেই বলেছো যে আমাদের এরকম মাঝে মাঝে মানে বাইরেটা দেখিও, তো বাইরেটা দেখাবো। এখনও দেখাচ্ছি না, কেননা এখনো সেইভাবে অন্ধকার হয়েছে, বাট ঠিক সেইভাবে হয়নি। আর একটু মিনিট 15-20 যাক, তারপরেই সেইভাবে অন্ধকারটা হয়ে গেলে তখন তোমাদের বাইরেটা দেখাবো। ম্যাগুর মাংসটা বসানো রয়েছে কুকারে, আওয়াজ হচ্ছে, জানি না শুনতে পাচ্ছ কিনা। আজকে তো এখানে বৃষ্টির ব্যাপারটা হয়নি, আবার জানি না, এই একটু আগেই বিদিশা আমাকে মেসেজ করলো ওদের ওখানে নাকি বিরাট বৃষ্টি হয়েছে। আর ও কিন্তু বিশাল দূরে আমার বাড়ির থেকে থাকে না, অ্যাক্রোপলিস মলের কাছে থাকে। তো এইটুকু ডিস্টেন্সেই কতটা ফারাক। আমার এখানে কিন্তু আজকে বৃষ্টির কোনো ব্যাপার নেই। সকালে কিছুটা সময় অন্ধকার হয়েছিল, কিন্তু বৃষ্টিটা হয়নি, এবং এখনো বৃষ্টির কোনো ব্যাপার নেই, রাস্তাঘাট শুকনো। যাই হোক, কাজগুলো তাড়াতাড়ি শেষ করার চেষ্টা করছি, আর তাড়াতাড়ি মানে নিখুঁতভাবে অবশ্যই,
এমন না যে যা হোক একটা করে ছেড়ে দিলাম, সেটা কখনোই আমি করি না, ভাবতেও পারি না যে সেটা করব, কেননা ওটাও আমার একটা প্যাশন, আমার একটা ভালোবাসার জিনিস, যে মনে হয় যতটা ভালোভাবে করতে পারি। যদিও সেই অর্থে বলি তো শিক্ষা নেই আমার সেরকম। এবার আনাড়ি মানুষ, শুধু মনের কল্পনা, ইচ্ছে, ভালোবাসা, এই সব দিয়ে চেষ্টা করি একটা ভালো কিছু জিনিসকে দাঁড় করাতে। এটাই হচ্ছে ব্যাপার। তোমাদেরকে নিশ্চয়ই সবগুলোই দেখাবো, সবগুলো তো এমনিও দেখাই, আর অবশ্যই সব কাজই তোমাদের দেখাবো। 3খানা শাড়ি আজকে ডেলিভারি হয়ে গেছে, তো সেগুলো পড়ে আছে। কুর্তি টুর্তি যেগুলো আছে সেইগুলোর কাজগুলোকে আগে সারছি, কেননা কুর্তিগুলো কম্পারেটিভলি কম টাইম তো লাগবেই না, একটা শাড়ির থেকে কুর্তির তো কম টাইম লাগবেই। তো ওই জন্যে কুর্তির কাজগুলো আগে করছি, তারপরে শাড়ি ধরবো, কেননা শাড়ি ধরলে তো একটুখানি সময় লাগবেই, বড় জায়গাও লাগে। তো যাই হোক, চলো আগে এই কাপ প্লেটগুলো রেখে আসি, গ্যাসটাকে বন্ধ করি, তারপরে তোমাদের সঙ্গে অবশ্যই একটা গল্প পড়ে শোনাবো, সঙ্গে থাকো। গ্যাস বন্ধ করে কাপ প্লেট রেখে চলে এসেছি এই তোমাদের বাইরেটা দেখাবো বলে। যদিও একেবারে পিচ ডার্ক যেটা, সেটা এখনও হয়নি, কিন্তু তাও সন্ধে তো হয়েই গেছে। তো তোমরা বেশ অনেকজন দেখতে চাও বাইরেটা, বলো ভালো লাগে। হ্যাঁ, ভালো মাঝে মাঝে লাগে, আর পুজোর সময় এইগুলো তো আলোয় পুরো ভরে যাবে, তখন আরও দেখতে ভালো লাগবে। তোমরা যারা রেগুলার আমার ভিডিও দেখো এবং পুরনো ভিউয়ার আছো পরিবারের, তারা তো নিশ্চয়ই পুজোর লাইটিং অনেকবারই দেখেছো, প্রত্যেকবারই প্রায় দেখাই। তো এবারেও তার ব্যতিক্রম আশা করি হবে না, দেখাবো ঠিকই। আর এই যে আমার মেয়ে, বিকেলবেলা, বিকেল নয় এটা সন্ধে বলো, এই যে কি করবে নিজে বুঝে উঠতে পারছে না, এখন এখানে বসবে মনে হয়, জানো। এই দেখো বসলো, ওর স্ন্যাক্স খাওয়া হয়ে গেছে, মহিলা এখন এখানে বসলো। এইমাত্র তোমাদের বললাম না যে এখানে বৃষ্টি নেই, তো তোমাদের বাইরেটা দেখালাম একবার, তখন দেখছি একটু একটু ছিটে আসছে, তবে সেরকম বৃষ্টি না, এখন মেঘ ডাকছে জানো। যাই হোক, চলো তোমাদের সঙ্গে একটা গল্প পড়ে শোনাবো বলেছিলাম, সেটাই শোনাই, ভালো লাগবে আশা করি। আমি অবশ্য পুরোটা পড়িনি, কিছুটা পড়েছি, এবং এটাও মনে হলো যে তোমাদের সঙ্গে আগে কখনো শেয়ার করিনি, দেখো কেমন লাগে। আমি তখন ক্লাস 8-এ পড়ি, স্কুল থেকে ফিরে শুনি আজ দিদির বিয়ে। শুনতে পাচ্ছ মেঘ ডাকছে? যাই হোক, আবার শুরু করছি। আমি তখন ক্লাস 8-এ পড়ি, স্কুল থেকে ফিরে শুনি আজ দিদির বিয়ে। বাবা আমাকে বললেন, ছোটন, কলকাতা থেকে অতিথিরা আসবে, তুই এক ছুটে বাজারে যা, মতিনকে বল তার ডেকোরেশনের চেয়ারটা পাঠাতে। আমি এক দৌড়ে বাজারে চলে গেলাম। মতিন কাকুকে যখন সব বলছি, তখন 2টি প্রকাণ্ড গাড়িকে বাজার পেরিয়ে আমাদের বাড়ির দিকে যেতে দেখলাম। মতিন কাকু বললেন, যাক, মিলির অনেক ভালো ঘরে বিয়ে হলো, তোদের অবস্থা এইবারে ফিরে যাবে। দিদির কি সত্যি ভালো বিয়ে হচ্ছে? আমি জানি না, আমি শুধু জানি দিদি চলে যাচ্ছে আমাদের বাড়ির থেকে। তারপর কি হবে, কে আমাদের খাবার রেঁধে দেবে, কে আমাকে চুপি চুপি তার মাটির ব্যাংক ভেঙে আমার মেলায় যাওয়ার টাকা দেবে? দিদিকে ছাড়া যে আমার জীবন চলতে পারে, আমি সেটা কল্পনাও করতে পারি না। কলেজের এক প্রোগ্রামে আমার সুন্দরী দিদিকে দেখে নাকি দারুণ পছন্দ করেছে এক বড়লোকের ইঞ্জিনিয়ার ছেলে। তার চাপে পড়েই তার পরিবার রাজি হয়েছে এই বিয়েতে। নইলে আমাদের মতো মধ্যবিত্ত ঘরে এত বড় আত্মীয় হওয়ার কথাই নয়। সবাই বলাবলি করছে দিদির কারণে এইবার আমাদের ভাগ্য নাকি ফিরে যাবে। আমার জন্মের সময় আমার মা মারা যান, দিদির বয়স তখন মাত্র 8। আমার স্কুল শিক্ষক বাবা আর বিয়ে করেননি, দিদিই মানুষ করেছে আমাকে। আমার জগৎ ঘিরে তাই আমার দিদি। বিয়ের আসরটা হয়ে গেল দায়সারাভাবে। বিয়ে নাকি 2 পরিবারের বন্ধন, কিন্তু আমার সেটা তো মনে হলো না। পাত্রের বাবা সারাক্ষণ মুখ কালো করে রাখলেন। পাত্রের ছোট মামা আমাদের ঘর বাড়ি উঠোন ঘুরে ঘুরে দেখলেন, মাঝে মাঝে নাক সিটকলেন, আমাকে ডেকে বললেন, তুমি কোন ক্লাসে পড়ো? আমি কিছু বলার আগেই কেউ একজন বলল, ছোটন পাইলট স্কুলে পড়ে, ফার্স্ট বয়, 5-এ বৃত্তি পেয়েছে, ক্লাস 8-এও পাবে। আমার লজ্জা লাগলো, কিন্তু ছোট মামা শুধু একটু নাক সিটকলেন।
সেদিন গাড়িতে ওঠার আগে দিদি যখন আমাকে জড়িয়ে ধরে নিঃশব্দে কাঁদছিল, তখনও আমার লজ্জা করছিল। আমি বড় হয়ে গেছি, লম্বায় প্রায় দিদির সমান, এত বড় ভাইকে জড়িয়ে ধরে কেউ কাঁদে? 3 দিন পর নতুন জামাই বউ আমাদের বাড়ি আসার কথা। বাবা পাড়া প্রতিবেশীদের নিয়ে রান্না বান্নার আয়োজন করে ফেললেন। একটা গাড়ি ভাড়া করে নতুন জামাইকে আনতে পাঠালেন। গাড়ি ফেরত এলো, নতুন জামাই আসতে পারবে না, তার কোনো জরুরি কাজ পড়ে গেছে, পরে সময় করে আসবে। দিদি আসলো আরও মাস 3 পর। একটা সাদা রঙের গাড়ি থেকে দিদি নামলো। আমি ছুটে গেলাম। আমি দিদিকে জড়িয়ে ধরতে গিয়েও থমকে গেলাম। গায়ে দামি ফিনফিনে শাড়ি, মুখে পার্লার থেকে করা কড়া মেকআপ, প্লাক করা বাঁকানো ভ্রু আর স্ট্রেট করা চুলে আমার দিদিকে কেন জানি হঠাৎ খুব অচেনা লাগলো। বাবা দৌড়ে এলেন। হ্যাঁ রে, জামাই আসেনি? না বাবা, সাইটে গেছে। দিদি বাবাকে ধরে কিছুক্ষণ কাঁদলো। আমি সারাদিন দিদির আশেপাশে ঘুরঘুর করলাম, কিন্তু দিদিকে কেমন যেন আনমনা দেখাচ্ছি। শুধু একবার আমাকে জিজ্ঞেস করলো, ছোটন, পড়াশুনো করছিস তো ঠিক মতো? রাতে আমার ঘুম এলো না, বড্ড অভিমান হলো। দিদি অনেক বদলে গেছে। এই অল্প দিনে এত বদলে যেতে পারে মানুষ? দিদি 3 দিন থাকলো। শেষের দিন জিজু এলেন দিদিকে নিয়ে যেতে। জিজু দেখলাম বেশ গম্ভীর। আমাকে ডেকে বললেন, কিরে ছোটন, পড়াশুনো করিস ঠিক মতো, নাকি সারাদিন বাঁদরামি করিস? আমি কিচ্ছু বললাম না। জিজু আসার পর থেকেই দিদি তটস্থ হয়েছিল। কারণও দেখলাম তার। আমাদের সামনেই কপাল কুঁচকে 2 বার দিদিকে ধমক দিলেন জিজু। দিদি চলে যাওয়ার পর সেই রাতে বাবা আমার ঘরে এলেন। অপরাধীর গলায় বললেন, ছোটন, তুই তো অনেক বড় হয়ে গেছিস, বলতো আমি কি কোনো ভুল করলাম? আমি হয়তো সত্যি বড় হয়ে গেছি। মনের কথা চেপে বললাম, কেন গো, কি হয়েছে বাবা? দিদি অনেক ভালো আছে, কিন্তু আমি ঠিক জানি আমার দিদি ভালো নেই। দিদির হাতে কালশিটে দাগ দেখেছি। আমার হাসি খুশি দিদি কেমন যেন গুটিয়ে গেছে এই 3 মাসে। এর ঠিক 1 বছরের মাথায় বাবা মারা গেলেন। আমি একা হয়ে গেলাম। পাড়া প্রতিবেশীরা দিদির জিজুকে চেপে ধরলেন আমাকে নিয়ে যাওয়ার জন্য। দিদি উৎকণ্ঠা নিয়ে জিজুর মুখের দিকে তাকালো। জিজু কিছুক্ষণ ভেবে বললেন, ছোটন চলুক, কাজে লাগবে অনেক। কাজেই আমি আমার বই খাতা নিয়ে দিদির বাড়ি উঠলাম। জিজুর পোস্টিং তখন আমাদের গ্রামের কাছেই শহরে। ছোট ছিমছাম 2 রুমের বাড়ি। আমি একটা রুম ভাগে পেলাম। শহরের একটা স্কুলে ভর্তি হলাম। জিজু চাকরির পাশাপাশি কন্ট্রাক্টরি ব্যবসা করতেন। একদিন আমাকে বললেন তার সাইটে গিয়ে কাজ তদারকি করতে। আমার স্কুলের ক্লাস মিস হতে লাগলো। আমি বই খাতা নিয়ে কাজের সাইটে চলে যেতাম। সারাদিন কাজ শেষে বাসায় ফিরে খুব ক্লান্ত লাগতো। আমার রেজাল্ট খারাপ হতে শুরু করলো। দিদি একদিন ভয়ে ভয়ে জিজুকে বলল, ছোটন ভালো ছাত্র, ওর পড়াশোনায় ক্ষতি হচ্ছে না তো? জিজু তেতে উঠলেন, গরিবের ছেলে, খেটে খেতে হবে, পড়াশুনো করে কি হবে? যতটুকু দরকার ততটুকু শিখলেই হলো। দিদি তাড়াতাড়ি বলে উঠলেন, ঠিকই তো ছোটন, পড়াশুনো করে প্রতিষ্ঠা পেতে সময় লাগবে। তুই জিজুর সাথে কাজ শেখ, অনেক কাজে লাগবে। আমি দিদির কথায় অবাক হয়ে গেলাম। এই দিদি আমাকে তৈরি করেছে। সব সময় বলতো, পড়াশুনো করে একদিন অনেক বড় হতে হবে, পড়াশুনো ছাড়া আমার আর কোনো কাজ নেই। আজ কত পরিবর্তন। আমি জিজুর সাইট দেখতে লাগলাম। ক্লাস 9-এ একটা কিশোরের জন্য নিশ্চয়ই খুব সহজ কাজ নয়, কিন্তু আমি শিখতে লাগলাম। সাথে পড়াশুনো করতাম সাইটে। সাইটের লোকজনের কাছেই খবর পেলাম জিজুর কর্মকাণ্ড নিয়ে। বাজারে জিজুর এক বাঁধা মেয়ে মানুষ আছে। জিজু নিয়মিত সেখানে যাতায়াত করে। আমি টের পাই ওই রাতগুলোতে জিজু বাসায় ফেরে টলতে টলতে। মাঝে মাঝে দিদির চাপা কান্নার আওয়াজও পাই। সকালে কোনো কোনো দিন দিদির গায়ে নতুন কালশিটের দাগ দিদি লুকোতে চেষ্টা করে। আমার দিদি অনেক বদলে গেছে। আমার মনে হয় আমাকে নিয়ে দিদি ভারী অস্বস্তি বোধ করে, কেমন পালিয়ে বেড়ায়, দেখা হলে ঠিক মতো কথাও বলে না। মাঝে মাঝে জিজু দিদিকে পার্লার থেকে সাজিয়ে পার্টিতে নিয়ে যায়। আমার অবাক লাগে। তবু এক একটা দিন যখন বাসায় জিজু থাকে না, হঠাৎ সেই পুরনো দিনের মতো দিদি তেল নিয়ে এসে বলে, ছোটন আয়, তোর মাথায় একটু লাগিয়ে দিই।
আমার চোখে জল চলে আসে, আমি লুকোবার চেষ্টা করি। একদিন অনেক রাতে ফিরে জিজু আমাকে ঘুম থেকে ডেকে তুললেন। আমি জেগে দেখি জিজু প্রচণ্ড রেগে আছেন, দুলছেন, মাতাল হয়ে আছেন। আমাকে বললেন, তোকে আমি সাইটে দেখতে দিয়েছি আর তুই সেখানে পড়াশোনা করিস? আমি চুপ করে দাঁড়িয়ে রইলাম। হঠাৎ করে জিজু আমার চুলের মুঠি ধরলেন। বল, আজ সাইট থেকে 1 লাখ টাকা চুরি করেছে কে? নাকি তুই করেছিস? আমি অবাক হয়ে গেলাম। সাইটের টাকা পয়সা সংক্রান্ত কোনো কিছুর সাথেই আমি জড়িত নয়, আলাদা অ্যাকাউন্টেন্ট আছে। তবু বললাম, আমি কিছু জানি না জিজু। তুই জানিস না? কেন জানিস না? তুই এর সাথে জড়িত শিওর? আমি আমার খেয়ে আমার সাথেই বেইমানি? দাঁড়া। জিজুর তার কোমরের বেল্ট খুলে আমাকে মারতে আরম্ভ করলেন। আমি সারা জীবনে কখনো মার খাইনি। পরিবারে আদরে মানুষ হয়েছি, স্কুলে ভালো ছাত্র হওয়ায় স্যারেরা অত্যধিক স্নেহ করতেন। আমার শরীরে জিজুর বেল্ট কেটে কেটে বসে যেতে লাগলো। আমি দেখলাম দিদি পাথরের মতো দাঁড়িয়ে আছে। জিজু এক সময় ক্লান্ত হয়ে চলে গেলেন। আমি সারা রাত বিছানায় শুয়ে কোকালাম, চেষ্টা করলাম মুখ দিয়ে শব্দ না করতে। বাবা মৃত্যুর আগে বলেছিলেন, ছোটন, পুরুষ হয়ে গরিব ঘরে জন্মেছিস, সামনে অনেক কষ্ট আসবে, শক্ত থাকবি, কিন্তু কখনো কাঁদবি না। পুরুষদের কাঁদতে নেই। পরদিন সকালে আমার ঘুম ভাঙলো শরীরে হালকা জ্বর নিয়ে। উঠে দেখি দিদি বসে আছে আমার সামনে। ছোটন, উঠতে পারবি? আমি মাথা নাড়লাম, হ্যাঁ। তাহলে চল। তাকিয়ে দেখি দিদি একটা ব্যাগ গুছিয়ে রেখেছে। আমি বললাম, কোথায় রে? বাড়ি ফিরে যাব, চল। তুই আবার ভালো করে পড়াশুনো শুরু করবি, আমি সেলাই শুরু করব, দুইজনের একটা ব্যবস্থা ঠিক হয়ে যাবে। আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম। আমার দিদির চেহারায় সেই পুরনো দিদির স্নেহ আর দৃঢ় প্রতিজ্ঞ। এটাই হচ্ছে গল্প। তো কেমন লাগলো তোমাদের? বাইরে প্রচন্ড মেঘের আওয়াজ হচ্ছে, তো মনে হয় বৃষ্টিও স্টার্ট হয়ে গেছে। তো তোমাদের গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সের মাধ্যমে জানিও। আমার তো বেশ মানে মন ছুঁয়ে যাওয়ার মতো গল্প লাগলো, কেননা এটা বোঝা গেল যে একটা গরিব ঘরের মেয়ে কোনো বড়লোক বাড়িতে গেলে তার কি মানে কষ্টটা হয়, তার কি কিভাবে তাকে লাঞ্ছনা পোয়াতে হয়, সেটাই এখানে ফুটে উঠলো। এরকম কিন্তু হওয়াটা কাম্য নয়, এরকম কিন্তু হওয়াটা ঠিক না। কেননা সকলকেই মানুষ হিসেবে দেখা উচিত। আমার মতে একটা মানুষকে মানুষ হিসেবে দেখা উচিত। তার অর্থ দিয়ে তাকে বিচার করা কখনোই উচিত না। সে গরিব না বড়লোক, এইটা কোনো মতেই ইম্পর্টেন্ট হতে পারে না। একটা মানুষকে রেসপেক্ট দেওয়া উচিত মানুষ হিসেবে, তার কাজটা যাই হোক না কেন। একজন বিশাল বড় কোম্পানির মালিক, সেও যে ভালো হবে তার কোনো গ্যারান্টি নেই, আর একজন গরিব বলে সে যে খারাপ হবে এটাও কিন্তু নয়, এটা কখনোই নয়। তো তাই জন্যে প্রত্যেকটা মানুষকে যদি রেসপেক্ট না দেওয়া যায় তাহলে সেই মানুষটার সঙ্গে মেশাই উচিত না। আর এখানে তো সেই ছেলেটি জোর জবরদস্তি বিয়ে করে নিয়ে এসছে এই মেয়েটিকে, যে কারণে তার হালটা কি অবস্থা হলো, এবং তার হালের সঙ্গে সঙ্গেও বেচারা তার ছোট ভাইটাকেও অনেক সাফার করতে হলো। তো এগুলো ঠিক না, এবং আমরা সত্যি মানে অনেকে না মানুষকে যথাযথ রেসপেক্টটা দিতে জানে না, মানুষকে মানুষ হিসেবে গণ্য করে না। তাই জন্যে এত হিংসা, এত মানে মানে ক্রাইম বলো, সব কিছু নষ্টামি, সব কিছু এত বেড়ে গেছে, কেননা মানুষ মানুষকে রেসপেক্ট দিতে জানে না। তো যাই হোক, আমার তো গল্পটা বেশ ভালোই লাগলো, তাই জন্যই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আশা করি তোমাদেরও ভালো লেগেছে। আর এখন প্রচণ্ড বিদ্যুৎ চমকাচ্ছে আর মেঘ ডাকছে বাইরে, জানো তো, খুবই মেঘ ডাকছে আর খুবই বিদ্যুৎ চমকাচ্ছে। যাই হোক, চলো এখন দেখি একটু ফ্যাব্রিকের কাজ করি। আর একা একা এরকম মানে আবহাওয়া হলে না একদমই ভালো লাগে না, তো কি আর করা যাবে, এরকমভাবেই থাকতে হবে।
তো চলো আজকের মতো এই ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। ছোট ভিডিও রাখলাম, জানি না ছোট হলো কিনা, গল্পটা আর নিজের বকবকানি এই করতে করতেই তো বেশ খানিকটা মনে হয় সময় চলে গেছে। তো তোমরা একটু কোঅপারেশন করো, কেননা কাজের চাপটা আছে, তো তাই জন্যে রোজ দিন হয়তো প্রপার যেটা ডেলি লাইফস্টাইল ব্লগ সেরমভাবে দিতে পারছি না। তো তাই জন্যে ভেরি সরি, কিন্তু জানি তোমরা আমাকে বুঝবে এবং আমাকে সাপোর্ট করবে, পাশে থাকবে। তো আজকের ভিডিওটা এবং গল্পটা যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করো। সব ঠিকঠাক থাকলে নিশ্চয়ই চেষ্টা করব সবের মধ্যেও কিছুটা অন্তত তোমাদের ডেলি লাইফস্টাইল ব্লগ হিসেবে দিতে। তো চলো আজকের মতো বিদায় নিচ্ছি। খুব ভালো থাকবে, সাবধানে থাকবে। লাভ ইউ অল।